দেশের পদপ্রার্থী বিএনপি নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার। সুশাসন ও কর্মসংস্থান পেতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাদের সকলকে আপনারা অনুরোধ করবেন আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায় নির্বাচন এলাকায় ভোট ডাকাতের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে শিশু আটক, দেশ জুড়ে নিন্দার ঝড়, আতঙ্কে প্রবাসীরা, আন্তর্জাতিক আইন মানার আহ্বান জাতিসংঘের। দালালের খপ্পরে মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হাজারো বাংলাদেশি, পদক্ষেপ না নেয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। দর্শক, স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বেবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। দেশ পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, দেশের মানুষ পরিবর্তন চায়, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে দ্বিতীয় দিনে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাসানটেক বস্তিবাসীকে পুনর্বাসন করা হবে, 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। দেশের মানুষ যেমন সুশাসন ও কর্মসংস্থান চায় তা পেতে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দ্বিতীয় দিনে নির্বাচনী জনসভায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে বিআরবি মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে দুপুরের পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন সভাস্থলে। নেতাকর্মীদের আগমনে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। উনি এই জায়গায় এলাকার এমপি হবে, আমরা মনের বাসনা, আমরা মনের আশা পূর্ণ হবে। আমাদের শর্ত আসন থেকে তারেক রহমান দাঁড়াইছে। আমাদের এলাকা হলো বস্তি এলাকা, আমাদের নির্মল এলাকার সবচেয়ে বেশি বাহান্ডেক থানার বস্তি বেশি, চাই আমরা এমপি হয় তাহলে সে আমাদের এই সব সমাধান হে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা এটাই প্রত্যাশা করি যেন হে আমাদের সব প্রয়োজন চাওয়া পাওয়া সে পূরণ করে। বিকেল থেকেই সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। সন্ধ্যা 6:30টায় মঞ্চে ওঠেন তারেক রহমান। শুনেন ভাসানটেক এলাকার মানুষের সমস্যার কথা, আশ্বাস দেন পুনর্বাসন সহ সকল সমস্যার সমাধানের। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি যে জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যে সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। বলেন 16 বছরে দেশ অনেক পিছিয়ে গেছে, এ দেশকে পুনর্গঠন করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া, পেশাভিত্তিক কর্মপরিকল্পনা সাজানো সহ সকল সমস্যার সমাধানে তার পরিকল্পনা তুলে ধরেন। সেসব বাস্তবায়নে সরকার গঠনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এলাকার সমস্যার সমাধান যদি করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। দেশের মানুষ যতবার ধানের শীষে ভোট দিয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সমগ্র বাংলাদেশের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ফাঁসিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে ভোট ডাকাতির ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। 10 দলীয় ঐক্য সরকার গঠন করতে পারলে গোটা উত্তরবঙ্গের চেহারা বদলে কৃষির রাজধানী করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের 4 জেলায় জনসভায় ভাষণ দেন তিনি। ঠাকুরগাঁও জনসভায় তিনি বলেন, গ্র্যাজুয়েটদের বেকার ভাতা নয়, প্রশিক্ষণ দিয়ে কর্মস্থল নিশ্চিত করবে। এছাড়া প্রতিশ্রুতি দেন সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা সবার আগে বাস্তবায়ন করবেন।
নির্বাচনের প্রচার প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভা করে 10 দলীয় ঐক্য। পঞ্চগড় থেকে নির্বাচনী সমাবেশ শুরু করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমিরের সফর ঘিরে শুক্রবার সকাল থেকে পঞ্চগড়ের চিনিকল মাঠে লোকে লোকারণ্য হয়ে যায়। বেলা 2টার পর মঞ্চে উঠেন জামায়াত আমির। ষড়যন্ত্র করে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে সম্মিলিতভাবে ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। পঞ্চগড় থেকে হেলিকপ্টার যোগে দুপুর 2টায় দিনাজপুরের জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। কেউ যেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে না পারে সে বিষয়ে সতর্ক করেন জামায়াত আমির। মেহরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না, ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। একই দিনে বিকেলে ঠাকুরগাঁও জনসভা করেন দলটির প্রধান। 10 দলের এই বিশাল জনসভা থেকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান নেতারা। যদি আমরা আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করবো ইনশাআল্লাহ। উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করবো। এরপর রাত 8টায় রংপুর টাউন হলে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কাউকে আঘাত করার অধিকার কারণ নেই। এছাড়া প্রতিশ্রুতি দেন সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা সবার আগে বাস্তবায়ন করবে জামায়াত ইসলামী। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কোদাল দিয়ে কূপ দেবো ইনশাআল্লাহ। রংপুর জনসভার মধ্য দিয়ে শেষ হয় জামায়াত আমিরের এই অঞ্চলের নির্বাচনী সফর। সকল জনগোষ্ঠীর মানুষেরা ইসলাম, নিউজ 24, রংপুর। ভোট কেন্দ্র দখল ও সিল মারার পায়তারা চলবে না, এমনটি হুঁশিয়ারি দিয়ে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম বলেন, কেউ হুমকি দিলে তার জবাব দেয়া হবে। বলেছেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাইলে ভোট দিতে হবে শাপলাকলিতে। এদিকে দেশের বিভিন্ন আসনে জনসংযোগ আর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন এনসিপির প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা 11 আসনে গণমিছিলে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাথে ছিলেন 10 দলীয় জোটের নেতাকর্মীরা। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ভোট কেন্দ্র দখল ও সিল মারার পায়তারা চলবে না। বলেন, কেউ হুমকি দিলে তার জবাব দেয়া হবে। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করব। এদিকে ঢাকা 8-এর সিদ্ধেশ্বরী মালিবাগ মৌচাক এলাকায় গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, একটি দল ভোটের মাঠে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচনী আচরণবিধির মধ্যে আমরা বলবো যে আরও একটু সক্রিয় যদি প্রশাসন হয়, প্রশাসন তো একদিকে হেলে রয়েছে। আমরা ভোটের জন্য যে বিলবোর্ডগুলো লাগিয়েছিলাম, এগুলো হলো বিভিন্ন দলীয় বাহিনী একসাথে হলে তুলে নিয়ে গিয়েছে। শুক্রবার কুমিল্লার দেবিদ্বারে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের ভোট না দেওয়ার আহ্বানও জানান তিনি। 5 বছর আপনার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত, ব্যবসা বাণিজ্য, আপনার নারীদের নিরাপত্তা, পুরুষদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান সহ দেবিদ্বারের সবকিছুর দায়িত্বে যিনি থাকবেন, আইন প্রণয়নে যিনি থাকবেন, তাকে নির্বাচনে কি আমরা ততটা সচেতন থাকি? ততটা সচেতন একটি আলু কিনার ক্ষেত্রে থাকে? আপনারা কি থাকেন? উত্তরের জেলা পঞ্চগড়ে জামায়াত এনসিপি সহ 10 দলের নির্বাচনী ঐক্যের জনসভায় চাঁদাবাজ, দখলদার, মিথ্যা মামলার বাণিজ্যকারীদের বয়কটের আহ্বান জানান সার্জিস আলম। নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে, নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। আমাদের ওই বালুকদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। গণতন্ত্র, সাম্য প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষায় গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির প্রার্থীরা। আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।
মিনেসোটায় অভিবাসন বিরোধী অভিযানে 5 বছরের শিশুকে আটক করল মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসিই কর্মকর্তারা। এই ঘটনার নিন্দা জানান স্থানীয় জনগণ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইসিই, তবে সংস্থাটির পক্ষে সাফাই গাইলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিবাসীরা। মাত্র 5 বছর বয়সী এক শিশুকে এইভাবেই টেনে হিচড়ে নিয়ে যান মার্কিন অভিবাসন ও কাস্টম এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তারা। এ দৃশ্য যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালাচ্ছে মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসিই। তবে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দা জানান স্থানীয় জনগণ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো। পরিবারটির আইনজীবী জানান শিশুটির নাম লিয়াম রামোস। তারা 2024 সালে ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয়ের আবেদন করেন এবং নিয়ম মেনেই বসবাস করছেন। অবশ্য আইসিই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শিশুটিকে আটক করা হয়নি। প্রচন্ড ঠান্ডার মধ্যে নিরাপত্তা নিশ্চিতে শিশুটিকে ঘরের ভেতরে নেওয়ার চেষ্টা করছিলেন কর্মকর্তারা। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আইসিইর পক্ষেই সাফাই গাইছেন। তার দাবি, ঠিকভাবে দায়িত্ব পালন করছে সংস্থাটি। অভিবাসন সংস্থাকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে অতি বামপন্থীরা বলেও অভিযোগ করেন ভ্যান্স। গণমাধ্যম ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করেছে। ছেলেটির বাবা যখন এজেন্টদের কাছ থেকে পালিয়ে যান তখন তাকে ধরে রাখা হয়। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিবাসীরা। যদিও অভিবাসন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের মুখপাত্র মার্থা হুরতার্দো। আফরিন মৌ, নিউজ 24। মালয়েশিয়ায় কাজের আশায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন হাজারো বাংলাদেশি। তাদেরই একজন শফিকুল ইসলাম। দালালের প্রলোভনে দেশটিতে পৌঁছে তিনি এখন বেকার ও ঋণগ্রস্ত। সম্প্রতি মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ভালো চাকরি, নিশ্চিত আয় আর পরিবারের সুখ, এই 3 স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পা রেখেছিলেন শফিকুল ইসলাম। নির্মাণ কাজের আশ্বাসে ধার করেছিলেন $4,400, কিন্তু দেশটিতে পৌঁছেই তার সেই স্বপ্ন মাটির সঙ্গে মিশে যায়। মালয়েশিয়ায় পৌঁছানোর পর ফিকে হতে থাকে শফিকুলের স্বপ্ন। 147 দিন ঘুরেছেন কাজের সন্ধানে, আর নিয়োগকর্তার ফোনও বন্ধ। এমন অবস্থায় শফিকুল বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন আত্মগোপনে থেকে কোনো রকম দিন কাটাচ্ছেন তিনি। এই চিত্র উঠে এসেছে মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদনে। ব্লুমবার্গের অনুসন্ধান বলছে, গত 1 দশকে মালয়েশিয়ায় গেছেন 8 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক। এদের বড় একটি অংশ প্রতারণামূলক নিয়োগ প্রক্রিয়ার শিকার। চাকরির নামে দেন বিপুল অঙ্কের অর্থ, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না চাকরি নামের সোনার হরিণ। শ্রম বিশ্লেষকদের মতে এই প্রতারণা বিচ্ছিন্ন ঘটনা নয়। নিয়োগ এজেন্ট, প্রভাবশালী ব্যবসায়ী এবং কিছু সরকারি কর্মকর্তার নীরব প্রশ্রয়ে বছরের পর বছর ধরে চলছে এই শোষণ। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, সমস্যার কথা জানা থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ 24। স্পেনের রাজধানী মাদ্রিদে উদযাপিত হল বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা। দিনটি উপলক্ষে উস্ট্রার অস্থায়ী মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। ধূপধুনো আর নানাবিধ আয়োজনে দেবীর আরাধনা করেন তারা। পূজা শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এই আয়োজন ঘিরে স্পেন প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয় মাদ্রিদের অস্থায়ী মন্দির প্রাঙ্গণ। ওমানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় হয়ে গেল কোরআন খতম ও দোয়া মাহফিল। দেশটিতে বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বাংলাদেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এই সময় অনলাইনে যুক্ত হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। একইভাবে 5 শতাধিক মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া মাহফিল আয়োজন করা হয় ওমানের বারকান আমান এলাকাতেও।
আহ্বান হচ্ছে আমরা আগামীর যে রাষ্ট্রনায়ক। সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর উদ্যোগে ছিল বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাত। এই উপলক্ষে শারজাহ ন্যাশনাল পার্ক পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। এর সভাপতিত্বে ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আব্দুল কাইয়ুম। শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার। শীতকালীন আমেজে এই আয়োজন বাংলাদেশি প্রবাসীদের দায়িত্ববোধকে যেন আরও মজবুত করেছে। জেডএসআরএম নির্বাচনের পথে। জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো সারা দেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর থেকে অনলাইন ও অফলাইনে শুরু হয়েছে প্রচারণা। এবারে নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ থাকায় বিকল্প হিসেবে ফেস্টুন ও ডিজিটাল ব্যানারে ঝুঁকছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় পুরো দেশ। প্রতীক পেয়েই দ্বিতীয় দিনের প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান দায়িত্ব। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের দেশটাকে গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদ রুখে দেওয়ার মতো গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর, মানিকপুরে গণসংযোগে এসব কথা বলেন সালাউদ্দিন। আমরা সবাই দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। সকালে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী বারুককুণ্ডে গণসংযোগ করেন। চট্টগ্রাম ১০ আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান দুপুরে নগরীর খুলশি এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। চট্টগ্রাম ১০ আসনের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এদিকে সকাল থেকে চট্টগ্রাম ৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস শুকুর গণসংযোগ করেন নগরীর রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন এলাকায়। আলহামদুলিল্লাহ, আমি জনগণের অভূতপূর্ব ছাড়া পাচ্ছি। সাপ্তাহিক ছুটির দিনে খুলনাতেও ৬টি আসনে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকেই খুলনা ২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় প্রচারণা ও লিফলেট বিতরণ করেন। খুলনা ৫ আসনে জামাত প্রার্থী গোলাম পরোয়ার ডুমুরিয়া গুটুদিয়া এলাকায় গণসংযোগ করেন। পরকালে বিশ্বাসী কোনো মানুষকে একজন মুসলমান কাফের বলা, কুফরি বলা জায়েজ না, হাদিস আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাজশাহীতে জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী ১ আসনের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বিকেলে গোদাগাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা চালায়। বরিশালে নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বরিশাল ৫ আসনে বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী সহ বিভিন্ন দলের প্রার্থীরা। আমাদের এখানে অধিকাংশ কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ, তো এইরকম একটা বাস্তবতায় এই নিশ্চয়তা দেওয়ার একটা বড় চ্যালেঞ্জ আছে। উৎকণ্ঠার পরিবেশ থাকার যথেষ্ট কারণ আছে, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উদ্যোগ নিয়ে মাঠে আছে বলে মনে হচ্ছে না। নারায়ণগঞ্জ ৪ আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। দাঁড়িপাল্লায় ভোট দিতে মাঠ চষে বেড়াচ্ছেন কুমিল্লা ১০ আসনে জামাতের প্রার্থী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। এ উপলক্ষে নির্বাচনী গণমিছিলে ১০ দলীয় জোটের সমর্থনে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন শিশির সহ জোটের কর্মীরা। পাহাড়েও থেমে নেই নির্বাচনী উত্তাপ। রাঙামাটির বরকলের শুভলং বাজারে নির্বাচনী প্রচারণা চালান ওয়াকার্স পার্টির প্রার্থী জুই চাকমা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নড়াইলেও প্রচারণা চালায় বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। এছাড়া মেহেরপুর, গাজীপুর, দিনাজপুর সহ দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে নির্বাচনী পথসভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হন। শুক্রবার বিকেল ৫:৩০টার দিকে ভাতশালা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বিএনপির আয়োজনে ভাতশালা গ্রামের পাশে কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনী পথসভা চলছিল। এ সময়ে কাস্তল ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠানে যোগ দেয়।
অনুষ্ঠানে কিসমতকে দাওয়াত দেয়া হয়নি এই অভিযোগে কথা কাটাকাটি হয় এবং পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের 20 জন আহত হয়। পরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সব ভোটের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সবার সহযোগিতা চান তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। নির্বাচনের পর জয়ী দলের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। খেলার খবর। বিপিএলে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে পদ্মাপাড়ের দলটি। তানজিদ তামিমের সেঞ্চুরিতে দাপুটে জয়ে শান্তর হাতে উঠল ফ্র্যাঞ্চাইজি আসরের শিরোপা। কাগজে কলমে শক্তিশালী রাজশাহী, ফাইনালেও তাদের দুর্দান্ত পারফরমেন্স। প্রায় 25,000 দর্শকের সামনে ট্রফি উদযাপন, 27 লাখ টাকার ট্রফিতে প্রথম ছোঁয়া নাজমুল শান্ত। পদ্মাপাড়ের দলটির জন্য স্মরণীয় একদিন। হোম অফ ক্রিকেটে টস হেরে ব্যাটিং এ রাজশাহী। শুরুতে সাবধানী ব্যাটিং, সময় গণনার সাথে সাথে পাওয়ার হিটিং এ মনোযোগ। ওপেনিং এ সাহেবজাদা ফারহানকে নিয়ে তানজিদ তামিম তুললেন 83 রান। ভিত মজবুত করে ফারহান ফিরেন। তবে এক প্রান্ত আগলে আলো ছড়ান ম্যাচ সেরা তামিম। কখনো কেন উইলিয়ামসন, আবার কখনো নিশামকে নিয়ে ফাইনালে পান সেঞ্চুরি দেখা। 2019 সালে ফাইনালে তামিম ইকবালের পর 26 এসে জুনিয়র তামিমের সেঞ্চুরি। শেষ দিকে অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটে চড়ে 4 উইকেটে 174 রান তোলে পদ্মাপাড়ের দলটি। উত্তেজনায় ঠাসা ফাইনালে জন নিয়ে ব্যাট করা নাইম সাজঘরে দলীয় 20 রানের আগে সেই পথ ধরেন মাহমুদুল হাসান জয়ও। হাসান নেওয়াজও বিদায় নেন দ্রুত। জিহাদুজ্জামানও পারেননি বড় ম্যাচের প্লেয়ার হতে। এরপর খেয়ে হারায় বন্দরনগরীর দলটি। শেষ দিকের ব্যাটারদের দ্রুত গুটিয়ে দিয়ে শিরোপা ঘরে তোলে রাজশাহী। এবার আসরে চমক দেখানো বিনুরা ফার্নান্দো একাই নেন 4 উইকেট। পুরো খেলাই ছিল কানায় কানায় পূর্ণ, সেখানে আলো কাটলেন তানজিদ তামিম, আর রাজশাহীর ঘরে গেল শিরোপা। শান্তর মুখেও হাসি, পদ্মাপাড়ের দলটিতে চলছে উৎসব। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।